বিয়েবাড়ির গেটে ছোট্ট শিশু কাঁদছে। হতভাগা বাবা হয়ে মেয়েকে তারই মায়ের বিয়ে দেখাতে নিয়ে আসছে। পৃথিবীতে এমন বেদনাদায়ক দৃশ্য আর দুটি হতেই পারে না। মেয়েটা তার মায়ের দিকে এক নয়নে চেয়ে আছে। মুখ দেখে মনে হচ্ছে আকুতি জানাচ্ছে তার মাকে এমন করে। মা মা, তুমি আমাকে ছেড়ে যেও না। না, ছোট্ট বাচ্চার হাজারো আকুতি আজ কথার কর্ণপাতই হবে না। আমার বউয়ের নাম ছিল কথা। সে তো নতুন করে জীবন গোছাতে ব্যস্ত। মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি বিয়ে বাড়ির সামনে। চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছে। জানি না কতটা কষ্ট পেলে ছেলে মানুষগুলো কাঁদে। কোলে 7 মাসের বাচ্চাটাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছি। শেষবারের মতো মেয়েটা যেন তার মাটাকে দেখছে। কিছুক্ষণ পর পর কান্না করে দিচ্ছে। জানি না কান্নার আওয়াজ তার মায়ের কর্ণপাত পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা। আজকে রাইসার মাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাল শাড়িতে কথাকে মনে হচ্ছে সাক্ষাৎ পরি। দূর থেকে তাকিয়ে ভালোবাসার মানুষটিকে দেখছি, যেমনই দেখেছিলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে। নীল শাড়িতে সে এসেছিল, নীল শাড়ি পরে। আজ সে সমস্ত বন্ধন ছিন্ন করে চলে যাচ্ছে লাল শাড়ি পরে, যার সাথে একই ছাদের নিচে 1 বছর ছিলাম। পরের ডিভোর্সটা সেই দেয়, কারণ আমি ছিলাম গরিব। প্রথমে ভালোবেসে বিয়ে করলেও পরে আর সে ভালোবাসা ছিল না। সময়ের সাথে সাথে সব হারিয়ে যায়। বাস্তবতার কাছে ভালোবাসার বিয়ে আর আগের ভালোবাসাগুলো বিয়ের পর সস্তা আবেগে পরিণত হয়। এই যে রাজ ভাইয়া, আপনি আর কি চান? কথার জীবনটা তো নষ্ট করে দিয়েছেন। এখন কেন দাঁড়িয়ে আছেন এখানে? লজ্জা করে না? আপনার চর খাওয়ার পরও সাপ মেটেনি। কথা আপনাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছে। আপনি যাবেন? নুসরাতের দিকে চেয়ে দেখি তার চোখে পানি টলমল করছে। নুসরাত শোন, কথাকে বলিস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। আমি নিজে চলে যাচ্ছি। শেষবারের মতো কলিজার টুকরাটাকে দেখে নিলাম। এখন ট্রেনে বসে আছি। রাত প্রায় 1টা বাজে। মেয়েটা ঘুমাচ্ছে আমার বুকে। বুকের ভেতরটা চিনচিন ব্যথা করছে। রাইসা হঠাৎ ঘুম থেকে উঠেই কান্না করতে লাগলো। ব্যাগে থাকা ফিডারের বোতলটা রাইসার মুখে ধরলাম। খাচ্ছে না, আরও বেশি করে কান্না করছে। পাশের সিটে বসা 18 কিংবা 19 বছরের একটা মেয়ে বলে উঠল, আপনি তো মেয়েটাকে চুরি করে আনেননি? মেয়েটার কথা শুনে ট্রেনের ওই বগিতে থাকা অন্য যাত্রীরা আমার দিকে কেমন যেন করে তাকালো। পাশ থেকে একটা বয়স্ক মহিলা বলে উঠল, সত্যি মনে হয় বাচ্চাটাকে ছেলেটা চুরি করে এনেছে মুক্তিপণ আদায়ের জন্য। মারও খেয়েছে। গালে এখনো কারো হাতের পাঁচ আঙ্গুলের ছাপ বসে আছে। সামনে স্টেশন আছে, পুলিশকে জানানো দরকার। পুলিশের ডান্ডা শরীরে পড়লেই সব বলে দিবে। আপনারা কি বলছেন? আমার কলিজার টুকরাকে কেন চুরি করব আমি? কেন বাবা তার মেয়েকে চুরি করবে? পাশে বসে থাকা মেয়েটা বলল, তাহলে বাচ্চার মা কোথায়? এটুকু বাচ্চার মার সাথে আসবে না তো এমন কোনো কথা নয়। বলুন, বাচ্চার মা কোথায়? আর সত্যি বলবেন, তা না হলে পুলিশকে সব বলে দিব। ইস, বাচ্চাটা তার মায়ের জন্য কিভাবে কান্না করছে। এদিকে রাইসা আমার কোলে কান্না করে যাচ্ছে। পাশে থাকা মেয়েটা আবার কোল থেকে যখনই রাইসাকে নিয়ে নিল, আমার মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। সে আমার কলিজাটাকে ছিঁড়ে নিল। আপু প্লিজ বিশ্বাস করেন, এটা আমারই মেয়ে। শুনবেন, তাহলে রাইসাকে আমার কোলে দেন, তা না হলে আরো বেশি কাঁদবে। মেয়েটার কোলে রাইসা আরো বেশি কান্না করছে। রাইসাকে মেয়েটা কোল থেকে নিয়ে গালে চুমু দিতেই কান্না থামিয়ে দিল। রাইসাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বললাম, বাচ্চার মা এখন তার বাসর ঘরে। আমার কথা শুনে সবাই বিস্ময়ের দৃষ্টিতে তাকালো। রাইসা এখন কান্না থামিয়ে সবার দিকে চেয়ে আছে। যাকে নিজের থেকেও বেশি ভালোবাসলাম সেই মানুষটাই আজ অন্যের বাসর ঘরে। আর আমার গালে যে 5 আঙ্গুলের দাগ দেখতে পাচ্ছেন, সেটা আমার ভালোবাসার পুরস্কার। পুরস্কারটা আমারই ভালোবাসার মানুষ দিয়েছে। তাহলে শুনেন বাকিটা। আজ থেকে 2 বছর আগে মেসে শুয়ে আছি। রুমমেট একটা ছেলে বলল, রাজ ভাইয়া, কথা আপু এসেছে। আচ্ছা তুই আসতে বল কথাকে। কথা রুমে এসেই আমাকে জড়িয়ে ধরে। এমন ঘটনায় আমি অনেকটাই হতভম্ব হয়ে যাই। এই কথা, কাঁদছ কেন? এই পাগলি, কি হয়েছে বলবে তো?
রাজ, বাবা বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে বিয়ে করো। কথা এখন কিভাবে সম্ভব? তুমি তো জানোই আমার টিউশন করে পড়ালেখা চলে। তুমি বরং তোমার বাবা মায়ের পছন্দ করে ছেলেকে বিয়ে করে নাও। বুকের ভেতরে কষ্টটা চেপে রেখে কথাটা বললাম আমি। রাজ, আমি পালিয়ে এসেছি। তুমি যদি বিয়ে না করো তবে আমার লাশ বাড়িতে যাবে। আমি নুসরাত আর কনাকে সব বলেছি, ওরা কাজী অফিসে থাকবে। বলো, আমার বিয়ে করবে তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। কথা আমাকে বাইরে থেকে এক পাতা টিপ নিয়ে যেতে বলেছিল। টাকার অভাবে সেটিও নিতে পারিনি। বন্ধুদের সহায়তায় বিয়েটা হয়ে যায়। বাসর রাতে কথা আমাকে তার মাথা ছুঁয়ে প্রমিস করায়, জীবনে তাকে ছাড়া অন্য কাউকে যেন ভালো না বাসি, আমি যেন তাকে কষ্ট না দেই। আমি তাই করেছিলাম। বাসর ঘরে দুজন দুজনের পাশে সারাটা জীবন থাকার ওয়াদা করেছিলাম। দিনগুলো ভালোই কাটছিল। কিছুদিন পর কথা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারি কথা মা হতে চলেছে, আর আমি হতে চলেছি বাবা। ভালোবাসায় ঘরটা যেন ভরে উঠল, কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড়ে সব কিছুই এলোমেলো হয়ে গেল। কথা কিসের জন্য জানি আমাকে ভুল বুঝলো। শুনেছিলাম সেদিন সকালে তার বাবাও এসেছিল। তার বাবার সাথেই সে চলে যায়। আমি তাকে ঠকিয়েছি। তার বাবার সাথে যাওয়ার আগে সে একটি চিরকুট লিখে দিয়ে বাড়িওয়ালাকে দিয়ে গিয়েছিল। আমি অফিস থেকে এসে দেখি দরজায় তালা দেওয়া। বাড়িওয়ালা একটা চিঠি হাতে ধরিয়ে দিয়ে বলল, কথা আপু, এটা আপনি আসলে দিতে বলেছে। চিরকুটটা খুলতেই চোখের কোণে অশ্রু ভিড় করতে লাগলো। চিঠির শেষ কথাটা ছিল, যদি কখনো আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে খুঁজতে এসো না। আমি বাবার কাছে চলে গেলাম। এতে কথা। তারপর আর যায়নি। কিন্তু যখন পরে জানতে পারলাম কথার বাবা আমার সন্তানকে মেরে ফেলবে, তখন আর থাকতেই পারিনি। রাইসাকে জন্ম নেওয়ার সাথে সাথেই নার্সের সাথে বলে রাইসাকে চুরি করে নিয়ে আসি। আজ কথার বিয়ে, তাই শেষবারের মতো মেয়েটাকে তার মাকে দেখিয়ে নিয়ে আসলাম। আর আমাকে দেখেই গালে ভালোবাসার প্রতিদান দিয়ে দিয়েছে সে। সামনের সিটে বসে থাকে মেয়েটা কাঁদছে। রাইসাকে আমার কোল থেকে নিয়ে কপালে চুমু এঁকে দিল। ট্রেনের ওই বগিতে থাকা সবাই কাঁদছে। সামনের স্টেশনে সবাইকে বলে যখনই নেমে পড়ি, তখন মেয়েটা এসে তার গলা থেকে একটা স্বর্ণের চেইন খুলে রাইসার গলায় পরিয়ে দিয়ে চলে গেল। আমি অজানা গন্তব্যে হাঁটছি। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। প্রায় 2 বছর পর এখন রাইসা হাঁটতে পারে, কথা বলতে পারে। এদিকে আমি মোটামুটি একটা ভালো বেতনের চাকরি করি। একটা বেসরকারি অফিসে চাকরির আবেদন করেছিলাম, বেতনও অনেক ভালো। ইনশাআল্লাহ সেখানে থেকে এই প্রাথমিক পরীক্ষায় অ্যালাউ হওয়ার পরেই ভাইবার জন্য ডাকে। ভাইবা পরীক্ষার জন্য বসে আছি। হঠাৎ আমার ডাক পড়ল। আমি দরজায় গিয়ে বললাম, ভেতরে আসতে পারি? আসেন মিস্টার রাজ। কণ্ঠটা খুবই পরিচিত লাগছে, মনে হচ্ছে খুবই চেনা। মাথাটা তুলে তাকাতেই শরীরটা অবশ হয়ে আসছে। এত বছর পর কথাকে এইভাবে দেখতে পারবো কখনোই ভাবতে পারিনি আমি। চেহারাটা সেই আগের মতনই আছে। হ্যাঁ, মায়াবী মায়াবী চেহারাটা এখন আমার কলিজাটাকে ফোড়া করে দিচ্ছে। নিজেকে সামলে নিয়ে বললাম, বসতে পারি? জি, বসেন। অনেকগুলো প্রশ্ন করলো, সবগুলো প্রশ্নেরই জবাবই সঠিক দিলাম। পরিশেষে বলল, ভালোবাসা কি? মৃদু হেসে বললাম, ভালোবাসা হচ্ছে তীব্র মরুর বুকে একটু গাছের ছায়া। ভালোবাসা হচ্ছে তীব্র শীতের মাঝে নিজের গায়ের চাদরটা আপন কারো গায়ে জড়িয়ে দেওয়া। শুকনো মাটির বুকে নাঙল চাষ করে যে ফসল কৃষক উৎপন্ন করে, তার শীষে উকে দেওয়া ভালোবাসা। কেউ দূরে সরিয়ে দিলে তার স্মৃতিটুকুকে বুকে আগলে রেখে বেঁচে থাকার নামই ভালোবাসা। থাক, যথেষ্ট হয়েছে। আপনার সমস্ত ডিটেলস দেখেছি। খুব ভালো, আমাদের কোম্পানির জন্য আপনার মতো লোক দরকার। আপনি এর আগে কত টাকা বেতন পেতেন? 20,000 টাকা পেতাম। আপনাকে 50,000 টাকা দিব, আর আপনার প্রয়োজনে অগ্রিম টাকাও নিতে পারেন। তবে শর্ত হলো 2 বছর কন্ট্রাক্ট থাকবে। এর মাঝে অন্য কোনো জায়গায় যেতে পারবেন না। আর আমি যা বলবো তাই করতে হবে। যদি পিয়নের কাজ করতে হয় তাই করতে হবে। ম্যাডামের শর্ত শুনে বুঝতে বাকি রইল না, আমাকে অপমানিত করার জন্যই এই অফার। বিয়ের পর ডিভোর্স দিয়েও তার মনের জেদ মেটেনি। কি হলো, কি ভাবছেন? না ম্যাম, আমার দ্বারা আপনার এই অফার গ্রহণ করা সম্ভব নয়।
টেবিলে থেকে আমার ফাইলটা নিয়ে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কথার কথা, মনে মনে ভাবছি মানুষটা আর পরিবর্তন হয়নি। রাইসার জন্য একটা আইসক্রিম নিতে বলেছে রাইসা, তাই আইসক্রিমটা নিয়ে বাসার দিকে গিয়ে রাইসাকে ডাক দিলাম। আমার রাইসা মামুনি কোথায়? কোনো সারা শব্দ আসছে না। রুমের দরজাটাও খোলা। রুমে যেতে দেখি রাইসা ফ্লোরে পড়ে আছে। হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। দৌড়ে রাইসাকে বুকে জড়িয়ে নিলাম। কোনো কথাই বলছে না। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে অ্যাডমিট করালাম। রাইসার বেডের সামনেই বসে আছি। রাইসা মিটমিট করে চোখ খুলল। আসসালামু আলাইকুম বাবাই। ওয়ালাইকুম আসসালাম আমার কলিজার টুকরা। ছি বাবা, সালাম দিলে কাঁদতে হয়। আর বাবা এখানে কেন? মা তুমি এখন হসপিটালে। জানো বাবাই, আমার না অনেক কষ্ট হচ্ছিল যখন তাব্বু আমাকে বলল তোর মানে তোর তাতে বন্ধুত্ব করবো না। আর তো বাবাই, সবার মাতে আমার মা নেই কেন? বাবা মা কোথায়? এটা মা আমার জন্য কিনে নিয়ে আসবা? বলো বাবা, আসবে তো? জানো সবার মা সবাইকে কত আদর করে, তাব্বুকেও ওর মা কত আদর করে। বাবাই মা কি আমার তাতে লাত করেছে? মা কি আমার তাতে লাগ করেছে? বাবা আমি কি পতা? সবাই মা আতে আমার মা নেই। তুমি যদি মাতে নিয়ে না আসো আমি আল্লাহর কাছে চলে যাব। রাইসার কথা শুনে চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। ছোট্ট মেয়ে শুদ্ধভাবে কথা বলতে পারে না, অথচ মা যে কতটা অভাব সেটা বুঝতে পেরেছে। আগে জানতাম মেয়েদের মায়া বেশি, কিন্তু এটুকু একটা বাচ্চা মেয়েকে যে মা ভুলে থাকতে পারে। বাবা তুই কাঁদতো কেন? তুই কাঁদলে আমার না চুপ কত হয়। তুই আর কাঁদবে না, আমি তোর তাতে আর মাল কথা বলবো না। যদি দাদু আমি আল্লাহর কাছে তুলে দেবো। টান দিয়ে বুকের কাছে টেনে নিলাম। চুপ কর, আর কোনোদিন আল্লাহর কাছে যেতে চাইবি না। তাহলে তুমি দাদু টানো। মেয়েটাকে বুকে নিয়ে কাঁদছি। কখন যে রাইসা ঘুমিয়ে গেছে খেয়াল করিনি। স্যার, ডাক্তার সাহেব আপনাকে ডাকছেন। নার্সকে বললাম, আচ্ছা স্যার আসতে পারি? জি আসেন রাজ সাহেব। ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে বলল, মিস্টার রাজ, পৃথিবীতে যেমন আল্লাহ তাআলা নানান রোগ দিয়েছে তেমন তা ভালো করার উপায়ও দিয়েছে। আপনি ভেঙে পড়বেন না। আপনার মেয়েটার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর একটা হওয়ার পথে। ডাক্তারের কথা শোনা মাত্রই পায়ের তলা দিয়ে মাটি সরে গেল। চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করছে, হে আল্লাহ, কি এমন অপরাধ করেছি আমি? শেষ অবলম্বনটাকেও কেড়ে নিতে চাচ্ছ? মিস্টার রাজ, আপনি কাঁদছেন কেন? ঠিক মতো চিকিৎসা করেন, 90% সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার, চিকিৎসা করতে কত টাকা লাগবে? প্রায় $1,10,000 তো লাগবেই। এত টাকা কোথায় পাবো? না, রাইসার কিছু হলে আমি বাঁচব না। যেভাবে হোক রাইসাকে বাঁচাতে হবে। ডাক্তার সাহেব রাইসাকে রিলিজ দিয়ে দিল। কয়দিন পর পর ট্রিটমেন্ট করতে নিয়ে আসতে হবে। রাইসাকে নিয়ে বাসায় আসার পরেই টাকার চিন্তায় মাথা ঘুরপাক খাচ্ছে। তখনই কথাটা মনে পড়ে গেল। পরের দিনই অফিসে গিয়ে যোগাযোগ করলাম। আমাকে আমার কাজ বুঝিয়ে দেওয়ার আগেই একটা স্ট্যাম্পে সাইন করিয়ে দিল। চুক্তিনামাটা আর পড়িনি আমি, না দেখেই সাইন করে দিলাম। কথা তাকে ম্যাডাম বলে ডাকতে বলল, আর বলল, সবসময় আমাকে আপনি করে বলবেন। আগের কিছু আমি মনে রাখতে চাইনি আর চাইও না। অফিসের কেউ যেন আমাদের সে সম্পর্ক না জানে। জানলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং জরিমানা দিতে হবে। আপনার সমস্ত শর্তে রাজি। আমাকে অগ্রিম 2 লাখ টাকা দিতে হবে। জানতাম। টাকার জন্যই আবার আসছেন। আপনার মতো ছোট লোক কিসের জন্য আবার আসতে পারে তা আমার বেশ জানা আছে। টাকা কালকের মধ্যে পেয়ে যাবেন। আপনার ডিউটি হচ্ছে আমার সাথে সবসময় থাকবেন আর টুকটাক অফিসের কাজ করবেন। আচ্ছা। মিস সাথী, জিশান সাহেবকে তার ডেস্কে নিয়ে কাজ বুঝিয়ে দেন। সাথী দরজায় এসে বলল, ম্যাম আসতে পারি? জি আসুন। সাথী রুমে ঢুকতেই চমকে গেলাম। এই সেই মেয়ে যাকে 2 বছর আগে ট্রেনে দেখেছিলাম।
মেয়েটার নাম জানা হয়নি। সাথী আমাকে দেখেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কথা একের পর এক কথা বলে যাচ্ছে। সাথীর অন্য কোনো দিকে খেয়াল নেই। আপনার মেয়েটা কেমন আছে? কি বলছেন সাথী আপনি? মেয়ে মানে? ম্যাডামের কথায় সাথীর হুঁশ ফিরল। সাথী চমকে উঠে বলল, সরি ম্যাম। চলেন মিস্টার রাজ। সাথীর সাথে টুকটাক কথা হলো। সপ্তাহখানেক পর অফিসে বসে কাজ করছি। হঠাৎ পিয়ন এসে বলল, স্যার আপনাকে ম্যাম যেতে বলল। আমি কথার রুমে গিয়ে দরজা ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। রুমে যেতেই এক গাদা বকা। কি কাজ করছি, এখন যদি বিলটা ক্যান্সেল হয়ে যায়। আমি চুপ করে আছি, কারণ ম্যাডামই বলেছিল ওই রকম করতে। এখন তিনি দোষ দিচ্ছেন। কি হলো? মাথা নিচু না করে বসে না থেকে আমার সামনে থেকে দূর হন, যত সব। আমি রুম থেকে বের হতেই সাথী বলল, ম্যাম কি কিছু বলেছেন? আপনার মন খারাপ লাগছে? ঠোঁটের কোণে হাসির রেখা রেখে বললাম, না তো। আচ্ছা, দুপুরে আমার সাথে খাবেন কেমন? সরি মিস সাথী, আমি মেয়েকে ছাড়া কখনোই খাই না। এই জন্যই অফিসের কাছেই বাসা নিয়েছি। বিয়ে করেননি এখনো? মনে কাউকে জায়গা দিতে পারিনি, তাই বিয়েটাও করিনি। আর রাইসাই আমার সবকিছু। সত্যি আপনার স্ত্রীটা অনেক ভাগ্যবতী ছিল। যাই হোক, যদি কেউ রাইসা ম্যাম হতে চায়, রাইসাকে যদি নিজের মেয়ে করে রাখতে চায়, চায় বানাবেন? না, রাইসার মা বাবা দুটোই আমি। আর কোনো স্বপ্ন দেখতে চাই না। স্মৃতি নিয়েই শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে চাই। আচ্ছা, কালকে অফিসে রাইসাকে নিয়ে আসেন কেমন? খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা। পরের দিন রাইসাকে নিয়ে অফিসে আসতেই অনেকটাই লেট হয়ে যায়। রাইসাকে নিয়ে ডেস্কে আসার পরেই সাথে সাথেই সাথী এসে রাইসাকে কোলে নিল। আসসালামু আলাইকুম। তুমি কে আমার কোলে নিলে? রাইসার তোতলামি কথাগুলো বেশ ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম দিয়ে সাথী রাইসার দুই গালে চুমু দিয়ে বলল, বলো তো আমি কে? তুমি আমার মা। বাবাই বলেছিল আমার আর মায়ের কাছে নিয়ে যাবে। সাথী আমার দিকে তাকিয়ে আছে। রাইসার কথা শুনে লজ্জামাখা মুখ নিয়ে কেমন যেন করে তাকিয়ে বলল রাইসাকে, তোমার মা আজ থেকে কেমন? সত্যি তুমি আমার না? আমাদের তেলেতে হবে না তো? তুমি আমার চকলেট কিনে দিবে তো? অনেক চকলেট দেব। তাহলে তুমি আমার মা। আমি রাইসার কথা শুনে হাসছি। তখনই পিয়ন এসে ম্যাডামের রুমে যেতে বলল। ম্যাডামের রুমে যাওয়ার সাথে সাথেই বলল, দেখেন তো কয়টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11:15 বাজে। তা তো দেখতেই পাচ্ছি। আর হ্যাঁ, অফিসটা আপনার বাবার নয় যে আপনার মর্জি মতো আসবেন, আর এটা পার্ক নয় যে আপনার কলিগ নিয়ে প্রেমালাপ করবেন। চরিত্রটা এখনো শুধরায়নি। ম্যাডাম সরি। আর হ্যাঁ, আপনি যা ভাবছেন তা ভুল ভাবছেন। এই ছোট লোক চরিত্রহীন, আজকে তুই আমার অফিস থেকে বেরিয়ে যাবি। তুই মেয়ের সাথীর সাথে হেসে হেসে কি বললি? ম্যাডাম ক্ষমা করে দেন, তবু অফিস থেকে ডিসচার্জ করবেন না। আমি কোনো অজুহাত শুনতে চাই না, এই মুহূর্তে বের হয়ে যাবেন। চোখের পানি আর লুকাতে পারলাম না। যাকে এতটা ভালোবাসলাম তার কাছেই আজ আমি চরিত্রহীন। এদিকে কখন যে রাইসার পিছনে এসে আমাকে জ্বর মারতে দেখিয়ে ফেলেছে তা খেয়াল করিনি। রাইসা কথার শাড়িটা ধরে টান দিয়ে দিতে বলল, ঠিক তুমি এত পড়তা কেন? আমার বাবাইকে মেলে তো। তুমি দেখো না বাবাই কাঁদতে। তুমি জানো বাবাই কাঁদলে আমার খুব কষ্ট হয়। আল্লাহ তোমার পার দিবে। তলি বলো বাবাইকে। তোমাকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ মনে পড়তে। জানো তোমার তবি বাবাই বুকে নিয়ে তাদের পতিলাতে। রাইসের মুখে এমন কথা শুনবে কথা কখনোই ভাবিনি। কথা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। এ রাইসা মা আমার, কি সব বলছিস? ওকে কেন বকা দিচ্ছ তুমি? মামুনি মামুনি, বাবাই আরো কি কি করে বলো তো? মনে মনে বলছি, আজ আমার কপালে যে কি আছে আল্লাহই ভালো জানে। কারণ রাইসা তো সবই দেখে। কথার ছবিটাকে বুকে নিয়ে কি সব বলি সবই জানে সে। কারণ আমি যে কথাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। তুমি পতা, তোমায় কেন বলবো? তুমি আমার বাবাইকে মেলে তো। আমার বাবাই কাঁদতে। আর তোমার বাবাইকে বকা দিব না।
এই যে রাজ, সরি আপনার গায়ে হাত তোলার জন্য। এখন বলো তোমার বাবা এই রাতে আরো কি কি করে? তোমার তাতে কথা নেই। তোমাতে মম মার দিবে। পাপায় মমকে অনেক ভালোবাসে, কত আদর করে। রাইসার মুখে রাইসার মায়ের কথা শুনে কথা অগ্নিদৃষ্টিতে তাকালো আমার দিকে। এই যে আপনি পাপার দিকে টিপতলের মতো তাতায় চলেতেন জানো? রাইসার কথা শুনে কথা হেসে দিল। রাগকে আর কন্ট্রোল করতে পারছে না। রাইসাকে হাত বাড়িয়ে কাছে টেনে নিতেই রাইসা বলল, তুতে না আমার, তুতি বাবাকে কত দিয়ে তো। চলো তো পাপাই, এতান তেতে তোলে দেয়। কথা মৃদু হেসে বলল, মিস্টার রাজ, সত্যি আপনার মেয়েটা ভারী মিষ্টি কথা বলে। ঠিক ওর মায়ের মতনই। ওর মাটাও এমন ভারী মিষ্টি করে কথা বলে, আমাকে হাসায় আবার কাঁদায়। বড্ড বেশি ভালোবাসি তার মাটাকে। চোখের পানি লুকিয়ে মুখে হাসির রেখা রেখে কথাগুলো বললাম। ও আচ্ছা, একদিন রাইসার মমটাকে নিয়ে আসবেন। মনে মনে বললাম, তুমি তো রাইসার জন্মদাত্রী। আচ্ছা, সে যদি রাজি থাকে তাকে নিয়ে আসবো, কেমন? আচ্ছা, এবার তাহলে আসুন, আর রাইসাকে আমার কাছে রেখে যান। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। মনে মনে বললাম, আমি তো চাই রাইসা সারা জীবন তোমার কাছে থাকুক। আমি ডেস্কে এসে বসতেই সাথী কাছে এসে বলল, আজকে রাইসা আর আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি। আজকে কিন্তু না করবেন না, লাঞ্চটা একসাথে করব। আচ্ছা ঠিক আছে বলে কাজে মন দিলাম। আপনাদের কি বলে ডাকবো? রাইসার কথা শুনে কথা খানিকটা অবাক হলো। হঠাৎ কথার মনে পড়লো রাজের সেই কথা। জানো কথা, আমি স্বপ্নে দেখেছি আমাদের একটা রাজকন্যা হবে। রাজকন্যাটা তোতা পাখির মতো কথা বলবে। আচ্ছা বলো তো, নাম কি রাখা যায়? কি হলে বলতো না কেন? কি ডাকবো তোমায়? কথা ভাবছে। আমার সন্তানটা যদি আজ বেঁচে থাকতো, আজ রাইসার মতোই হতো। চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি রাইসার মুখে পড়ল। তুমি কাঁদতো কেন? আমার কোলে নিবা? কথা রাইসাকে কোলে নিলে রাইসা কথার চোখের পানি মুছে দেয়। কথার মনে হচ্ছে তার সবচেয়ে আপনজন কেউ চোখের পানি মুছে দিচ্ছে পরম আদর নিয়ে। বুকটা প্রশান্তিতে ভরে গেল। বুঝতেছি না একটা চরিত্রহীন লোকের ঘরে আল্লাহ তাআলা এত মায়াবতী মেয়ে দেয় কেমনে। কথা রাইসাকে নিজের অজান্তেই বুকের সাথে চেপে ধরে বলল, আমাকে তোমার মম ডাকবে, বুঝেছো মামুনি? ঠিক আমার মম আতে তেলা করবে তো। আমি তোমাতে কেন মম ডাকবো? আর তা তোমার নাম কি? কথা চালাকি করে বলল, আমার নাম মম, তুমি আমাকে নাম ধরে ডাকবে। বাবাই বলেতে বলতে সম্মান দিতে হয়, তাই তোমাতে মম আত্মি ডাকবো। মম আত্মি, তুমি কিন্তু পাপাকে মারতে পারবে না। আচ্ছা, তুমি বাবাইকে খুব ভালোবাসো? তো ভালোবাসি। বাবার কিন্তু হয়ে গেলে আমি মরেই যাবো। রাইসার কথাটা কেমন জানি কথার কলিজায় গিয়ে বিঁধল। কেন এত মায়ে জড়িয়ে যাচ্ছে কথা বুঝতে পারছে না। কথা নিজের অজান্তেই রাইসার মুখটা ধরে বলল, মারে, এমন কথা বলিস না। হাতটা আমি আতি, বাবাই কাছে যাবো। রাইসা চলে গেলে রাজের সাথে কাটানো স্মৃতিগুলো কথার চোখে দিনের আলোর মতো ভেসে উঠল। এখনো মাঝে মাঝে রাজের কথাগুলো মনে পড়লে কথা সেন্সলেস হয়ে যায়। একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে এতটা ঠকাতে পারে কথা কোনোদিন নিজের চোখে না দেখলে ভাবতে পারতো না। রাজ কথাকে বিয়ে করেছিল শুধু তার বাবার টাকার লোভে। সত্যি আমি কি দেখতে খারাপ ছিলাম, যার জন্য রাজ অন্য মেয়েদের সাথে গোপনে অশ্লীল কাজ করত? রাজের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যই কথা রাজকে 20,000-এর জায়গায় 50,000 টাকা বেতনে চাকরিতে রেখেছে। কিন্তু এখন রাজকে দেখলেই পুরনো স্মৃতিগুলো স্মৃতিপটে ভেসে ওঠে। কথার চোখগুলো জলে ভরে উঠল, চোখের পানি মুছে ভাবল তার সাথে প্রতারণার বিচার সে নিজে করবে। রাজকে অপমান করে তার শরীরের জ্বালা নিভাবে। একটু পর পিয়ন এসে বলল, ম্যাম লাঞ্চ করবেন না? পিয়নের কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 2টা বেজে গেছে। পিয়নকে খাবার আনতে বলল। পিয়ন খাবার আনতে গেলে কথা ভাবল, রাইসাকে নিয়ে আজ খাই,
প্রতিদিন তো একাই খাই। এদিকে সাথী এসে রাজকে আর রাইসাকে ক্যান্টিনে নিয়ে যায়, এক প্রকার জোর করেই। মম, তুমি পাপাইকে এত ভালোবাসো, বাবার জন্য কান্না করে দিয়ে আসতো। রাইসার কথা শুনে আমি আর সাথী দুজনেই বিস্মিত হয়ে গেলাম। সাথীর দিকে চেয়ে দেখি লজ্জায় সাথীর মুখটা লাল হয়ে গেছে। সাথী নিচের দিকে চেয়ে প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। রাইসা এটা সেটা বলেই যাচ্ছে। মিস সাথী, রাইসার কথায় কিছু মনে করবেন না, রাইসা ছোট মানুষ, তাই তো। না, আমি কিছু মনে করিনি, তবে কথাটা বেশ ভালোই লেগেছে। মনে হলো একদম তোতা পাখি কথা বলছে। মানে কি বলছেন আপনি? আর কিছু না, খাবার রেখে কথা বলতে হয় না, শুরু করেন। আমি সাথীর কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ রাইসা বলল, জানো মম, আর তোমারটা না পেলে পাপাইকে নিয়ে মম কিনতে বাদালে দিতাম। বাদালে নাকি টপ কিনতে পাঠাই, আর মম তো পাওয়াই দিত, তাই না? কিন্তু দেখ কপাল কত বালা, অপিতে তোমায় পেয়ে গেলাম। তুই অনেক ভালো মম। তুই আমার ততলে দিব, পাপাইকে রান্না করে দিত। মম তো তাই হাতটা দাও তো একটু। আমি হাতটা দিতেই রাইসা হাতটা তার মাথায় রেখে বলল, বলো মম, আমাদের কখনো ঠেলে যাবে না, জানো মম? তবার মম আতে আমার মম নেই। তাব্বর মম কত আদর করে, ওকে তুলে খাইয়ে দেয়, খুলে নিয়ে বেলায়। আমার আমার না দিতে এ বুকে তেমন তেমন লাগে। বলো মম, আমার মাথায় হাত লেগে তুমি ছেড়ে যাবে না তো আমাদের? আতে না রাতে খুব কান্না করি, সবাইকে বলি আমার তো মম লাগবে। বাবাই শুধু আমার বুকতে নিয়ে কাঁদে, জানো মম? তখন আমি দাদি খুব কাঁদি। আমি বাবাকে যে অনেক ভালোবাসি, তাই কাঁদি, তাই না মম? এখন থেকে বাবাইকে আর কাঁদতে দিব না, তুমি এতে গেছোতে। এই রাইসা মা আমার, কি সব পাগলামি করছো? চুপ করো। তুই আমার মেয়ে। আর মিস্টার রাজ, আপনি কিছু না মনে করলে রাইসাকে আমি নিজের মেয়ের মতো করে বুকে আগলে রাখতে চাই। কয়েক বছর পর বড় হলে এমনিতেই বুঝতে পারবে। ছোট বাচ্চা তো, তাদের কষ্ট দিতে নেই। এবার খাওয়া শুরু করেন। সাথী রাইসাকে তুলে খাবার খাইয়ে দিচ্ছে। আমি যখনই খাবার খেতে যাব ঠিক তখনই রাইসা আমার হাতটা ধরে ফেললো। বাবাই তুমি কি করতো জানো না? সিনেমায় বাবার মমকে খাইয়ে দেয়, তুই মমকে খাইয়ে দাও। এদিকে একটা মহা সমস্যায় রাইসা বেশি কাঁদলে কথার মতোই সেন্সলেস হয়ে যায়। উপায় না পেয়ে মন চাচ্ছিল না, তাও যখন সাথীর মুখে খাবার তুলে দিতে যাই তখনই কথা এসে দেখে ফেলে। কথার চোখ থেকে টপ করে পানি পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে শরীরটা রাগে ফেটে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কেন এত কষ্ট হচ্ছে? কথা ইচ্ছা করে প্লেটটা ফেলে দিয়ে এতগুলো মানুষের সামনে যা করলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। সাথী ভয় পেয়ে গেল, কারণ কথা সাথীকে ডেকে নিয়ে গেল তার কাছে। আমি মনে মনে ভাবছি একটা থাপ্পড় অন্তত খাবেই সাথী। আমার জন্য মেয়েটা ফেসে গেল। কথা সাথীকে ডেকে নিয়ে বলল, আজ তোমাদের সাথে আমিও খাবো। কথাটা বলেই হেসে দিল। কথার দিকে তাকাতেই চমকে গেলাম। হাসি মাখা মুখটার পেছনেও কালো ছায়া দেখতে পেলাম আমি। ক্ষণিক করুণার দৃষ্টিতে কথা আমার দিকে চেয়ে থেকে চলে গেল। খাওয়া শেষ করে ডেস্কে বসে অফিসের একটা জরুরি ফাইলের কাজ করছি। এমন সময় পিয়ন এসে বলল, স্যার আপনাকে ম্যাডাম ডাকছে। পিয়নের কথা শুনে ম্যাডামের রুমে গিয়ে দরজায় নক করতেই বলল, বসেন, আসেন ভিতর এবং বসেন। আমি রুমে গিয়ে দাঁড়িয়ে আছি। ম্যাডাম আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মিস্টার রাজ, আপনাকে যে রূপপুর প্রজেক্টের ফাইলটা দেয়া হয়েছে সেটা কি কমপ্লিট করছেন? ম্যাডাম আরো 3 দিন লাগবে কাজগুলো সঠিকভাবে শেষ করতে। হোয়াট? কি বলছেন আপনি? এই জন্য আপনাকে এত টাকা বেতন দেওয়া হয়? ম্যাডাম 2 দিনে কোনো মানুষের পক্ষে এত বড় প্রজেক্টের কাজ করা সম্ভব নয়। লজ্জা করে না মুখে মুখে তর্ক করতে? আমি কিছুই শুনতে চাই না, আমি কাজ চাই। লাঞ্চের সময় তো ভালোই দেখলাম, একদম রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছিলেন। ম্যাডামের কথা শুনে আর বুঝতে বাকি রইল না। দুপুরের সাথে সাথে লাঞ্চ করার জন্যই কথা আমার গায়ে হাত তুলল। কি হলো?
ফ্যাল করে তাকিয়ে আছেন কেন? আপনার নষ্টামির কথা শুনে আপনার একটুও লজ্জা লাগছে না? আমার জীবন তো আপনিই নষ্ট করেছেন, এখন সে মেয়েটার জীবনও নষ্ট করতে চাচ্ছেন? এরপর যদি এমন কিছু দেখি তাহলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হব। ম্যাডাম, আমার 2 লক্ষ টাকা লাগবে, যদি দিতেন উপকার হতো। কি যেন ভেবে 2 লাখ টাকার একটা চেক লিখে দিয়ে দিল। আমি ম্যাডামের রুম থেকে বের হয়ে ডেস্কে এসে বসে আছি। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাইসা আমার কোলে চড়ে চোখের পানিগুলো মুছে দিচ্ছে আর বলছে, পাপাই তুমি কাঁদতো কেন? কে বকা দিয়েছে বলো, আমি তাকে বকা দিয়ে আসবো। কেঁদো না বাবাই, তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। মেয়েটাকে কিভাবে বলি? আর কেউ নয়, আমাকে মেরেছে তোর জন্মদাত্রী মা। বাবা বলো না কেন, কে তোমায় বকা দিয়েছে? বাবাই, ওই মম আন্টি কি তোমায় বকা দিয়েছে? না মা, আর মম আন্টিকে কখনোই মম ডাকবে না, শুধু আন্টি ডাকবে। বাবাই, আমি বুঝেছি, ওই পচা আন্টি তোমাকে বকা দিছে। দাঁড়াও, আমি আসছি। রাইসা দৌড়ে কথা ম্যাডামের ডেস্কে চলে গেল। রাইসা গিয়ে দেখে কথা কার সাথে যেন কথা বলছে, তাই লোকটাকে বলল, আপনি চলে যান, আমি আন্টির সাথে একা কথা বলবো। এদিকে কথা বিদেশি বায়ারদের সাথে কথা বলছে। পিয়ন ডেকে রাইসাকে সরিয়ে দিতে বলল। পিয়ন রাইসাকে নিয়ে এটা সেটা বলছে। পিয়ন চাচু, বলো তো, তোমার বাবাইকে কেউ যদি মারলে তুমি তাকে কি বকা দিবে না? বকা দিব তো, আচ্ছা করে বকা দিব। কেউ যদি তোমার আটকে রাখে তুমি কি করবা? তার কাছ থেকে পালিয়ে গিয়ে আচ্ছা করে বকা দিয়ে আসবো যে আমার বাবাইকে বকা দিয়েছে। তাহলে চাচু, তোমার তো আমি খেলি কেমন? কেমন খেলা মামুনি? আপনি চোখ বন্ধ করুন, আমি এই রুমে লুকাবো, আর আপনি যদি চোখ বন্ধ না করেন আল্লাহ আপনাকে পাপ দিবে। আচ্ছা মামুনি, চোখ বন্ধ করলাম। পিয়ন চোখ বন্ধ করতে রাইসা এক দৌড়ে ম্যাডামের রুমে চলে গেল। রুমে এসে দেখে যে কথা ম্যাডাম তার ডেস্কে বসে আছে। লোকটা চলে গেছে। কথা ম্যাডামের মন খারাপ, কারণ 3 কোটি টাকার প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেল তারই অসাবধানতার জন্য। রাইসা কথাকে বলল, এই যে আন্টি, তুমি নাকি পাপাইকে মেরেছো, আমার পাপাইকে কেন মেরেছো? কথা প্রজেক্টটা হাতছাড়া হওয়ার জন্য রাগে শরীরটা গিজগিজ করছে। এমন সময় পিচ্চিটা আসছে জ্বালাতে, তাই রাগ করে বলে, মারছি তো বেশ করেছি, ওই রকম চরিত্রহীন লোকটাকে মারতেই হয়, প্রয়োজন পড়লে খুনও করতে পারি। তুমি পচা, আল্লাহ তোমাকে পাপ দিবে। তোমার সাথে কথা নেই, তুমিও একটা চরিত্রহীন। কথা এমন কথা শুনে রাগটা চেক দিতে না পেরে রাইসার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। চড়টা এতই জোরে ছিল যে রাইসা ঠাস করে ফ্লোরে পড়ে যায়। রাইসার কান্না শুনে দৌড়ে ম্যাডামের রুমে এসে দেখি কলিজার টুকরাটা মাটিতে পড়ে আছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে। কথা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। রাইসাকে তাড়াতাড়ি কোলে নিতেই রক্তমাখা মুখটা নিয়ে রাইসা বলে, বাবাই, তোমায় না ওই মহিলাটা মেলেছে, তাই আমিও বকা দিয়েছি। জানো বাবাই, তোমাকে চরিত্রহীন বলেছে, আমিও বলে দিয়েছি আপনি একটা চরিত্রহীন। এই জন্য আমাকে জ্বর মেরেছে। এই দেখো বাবাই, আমার রক্ত বের হচ্ছে। আমি কষ্ট পাইনি বাবাই, কিন্তু তোমাকে যখন কাঁদতে দেখেছি তখন না অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা বাবাই, চরিত্রহীন কি? না মা, চরিত্রহীন মানে খুবই ভালো। রাইসার মুখে যে রক্ত দেখা যাচ্ছে সেটা কোনো রক্ত না, সেটা আমার কলিজা ফাটা রক্ত। কলিজাটা ফেটে যাচ্ছে। মা হয়ে নিজের সন্তানকে মারলো, তার একটাবারও হাত কাঁপলো না। ম্যাডাম, আজ যদি আপনার মেয়ে থাকতো রাইসার জায়গায়, পারতেন এমনভাবে চড় মারতে? আমি কাকে কি বলছি, মেয়ের আদর আপনি কি বুঝবেন? আপনি তো সন্তান জন্ম দেওয়ার আগেই তাকে মেরে ফেলেছেন। আচ্ছা ম্যাডাম, আপনার গর্ভের সন্তানটাই যদি আজকে রাইসা হয়? তো তুমি কি বলছো, রাইসা আমার মেয়ে? রাইসা আপনার নয়, রাইসা আমার মেয়ে। রাইসার মা জানতে পারলে আর কখনোই অফিসে আনতে দিবে না রাইসাকে। বাবা, আমার না খুব পেট ব্যথা করছে। রাইসার কথা শুনে বুকটা ধক করে উঠল। রাইসাকে নিয়ে সরাসরি হসপিটালে চলে গেলাম।
ম্যাম, আপনি মাসুম বাচ্চাটাকে মারতে পারলেন? কথা কিছু না বলে অফিস থেকে সরাসরি বাড়িতে চলে আসলো। বাড়িতে আসতেই কেন জানি বারবার রাইসার রক্তমাখা মুখটা ভেসে উঠতে লাগলো। না, কাজটা একদম ঠিক করিনি। আচ্ছা, রাজ যে বলল রাইসা আমার মেয়ে, এমনই কিছু একটা বলেছে। হঠাৎ কথার মনে হলো যখন কথা গর্ভবতী রাজ কথার মাথাটা বুকে নিয়ে বলতো, জানো কথা, আমাদের মেয়ে হলে নাম রাখবো রাইসা। কথাটা মনে পড়তেই কথা চমকে উঠল। তাহলে কি রাইসা আমার মেয়ে? কথাটা মনে পড়তেই কথা চমকে উঠল। সত্যি যদি রাইসা তার মেয়ে হয়, মা হয়ে কিভাবে তার নিজের মেয়েকে মারলো? না, আমার মেয়ে তো জন্ম নেওয়ার সময় মারা গিয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল খেয়াল নেই। এদিকে ডাক্তার রাইসাকে দেখে বলল, পেশেন্টের অপারেশনটা আগামী মাসের মাঝে করতে হবে, নইলে যে কোনো সময় যে কোনো অঘটন যেতে পারে। ঠিক আছে স্যার, আমি এই মাসের মাঝেই রাইসাকে অপারেশন করিয়ে নিব। রাইসাকে কি এখন নিয়ে যেতে পারবো? নতুন করে কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো পাশের দোকানে থেকে কিনে নেবেন। আচ্ছা। ডাক্তার চলে গেল। আমরা পিছনে তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে। আপনি? হ্যাঁ, আমি। কেন এসেছেন? খুব আপনজন হসপিটালে আছে, তাই এসেছি। আপন মানে? আমার মেয়েকে দেখতে এসেছি। আপনার মেয়ে মানে? রাইসা আমার মেয়ে। এখন সরেন, আমি আমার মেয়ের কাছে যাব। সাথী আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে রাইসার কাছে চলে গেল। সাথী রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাইসা! হঠাৎ রাইসা ঘুম থেকে জেগে উঠল। সাথীকে মাথায় হাত বুলিয়ে দেওয়া দেখে রাইসা সাথীকে জড়িয়ে ধরে বলল, মম, আমাকে ছেড়ে যাবে না তো? দেখো মম, ওই আন্টি বাবাইকে বকা দিয়েছে, তাই আমিও বকা দিয়েছি। জানো, বাবাকে যখন বকা দিয়েছি তখন আমার খুব কষ্ট হচ্ছিল। দেখো আমার ঠোঁট কেটে গিয়েছে। রাইসার মুখে এমন কথা শুনে সাথী নিজের অজান্তেই কেঁদে ফেলে। আমি আমার রাইসাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছো মম? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। বাহির থেকে ওষুধ নিয়ে এসে সাথীকে দেখি রাইসার সাথে কথা বলছে। মামনি চলো বাসায় যাব। বাবাই, জানো আমার না এখানে দম বন্ধ হয়ে আছে, চলো বাবাই বাসায় যাই। রাইসাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে রাইসা ঘুমিয়ে গেলে বিছানার নিচে থেকে কথার ছবিটা বের করে দেখছি। ছবিটাতে কথাকে একদম নিষ্পাপ মনে হচ্ছে। এই মানুষটা যে তার মেয়েকে নিষ্ঠুরভাবে মেরেছে বিশ্বাসই হচ্ছে না। বাঁকা চোখগুলো না বলা কথাগুলো বলেই যাচ্ছে। মনের কোণে কত স্মৃতি ভেসে উঠছে। বাবাই, তুমি কাঁদছো কেন? রাইসার কথা শুনে চমকে উঠে গেলাম। চোখের পানি মুছে বললাম, কই না রে মা, কাঁদছি না তো। বাবাই, জানো না, যারা মিথ্যা বলে তাদের আল্লাহ তাআলা পাপ দেয়। তুমি মিথ্যা বলো না বাবাই। ওই আন্টিটা মেরেছে আমায়, আমি কিছু মনে করিনি। জানো বাবাই, ওই আন্টি যখন আমাকে মেরেছে আমি না খুব কষ্ট হয়েছে। আমি ওইটাতে কোনো দিন আর মম ডাকবো না। তুমি কেঁদো না বাবাই। আচ্ছা বাবাই, তোমাকে আন্টি মার দেওয়ার পরও কেন তুমি আন্টিকে ছবি বুকে নিয়ে কাঁদো? রাইসার কথাতে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। রাইসাকে বুকে নিয়ে শুধুই কাঁদছি। কাঁদা ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমি কিভাবে বলি রাইসাকে? কথার তার জন্মদাত্রী মা। কিছুক্ষণ পর মেয়েটা আমার বুকে চুপটি করে ঘুমিয়ে গেল। কাছের জানালা ভেদ করে চাঁদের জ্যোৎস্না মেয়েটা মুখে এসে পড়ছে। আমি রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পরের দিন সকাল সকাল অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর পিয়ন এসে বলল, স্যার, আপনাকে ম্যাডাম তার ডেস্কে যেতে বলছেন। আমি ফাইলের কাজটা শেষ করে ম্যাডামের কাছে নিয়ে গেলাম। ম্যাডাম ফাইলটা দেখে বলল, রাজ সাহেব বসেন। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ দিতে হবে না, আর আমার কালকের ব্যবহারের জন্য সরি। রাইসা এখন কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। রাইসাকে নিয়ে আসতেন। ম্যাডাম, বড় লোকের রক্তের সাথে মিশে যেন না যায়, সেই ভয়ে আর নিয়ে আসিনি আমি। কি বলছেন আপনি? সরি ম্যাম, আমি এখন আসি। আচ্ছা যান।
ডেস্কে বসে আছি, ফোনের ওয়েলপেপারে সেভ করা রাইসের ছবিটা দেখছি। টুকি, মানে? মনোযোগ নষ্ট করলাম। আচ্ছা বাদ দেন, আমার মেয়ে কেমন আছে? আপনার মেয়ে মানে? কেন, জন্ম না দিলে কি মা হওয়া যায় না? জন্ম দিলেই কেউ মা হতে পারে না। আর আপনি তো। আমার কথাতে সাথীর চোখে পানি দেখতে পেলাম। চোখের পানি মুছে দেওয়ার জন্য হাতটা বাড়িয়েও ফিরিয়ে নিয়ে আসলাম। দুপুরে খাবার সময় ম্যাডাম ঘোষণা দিলেন আমরা অফিসের সবাই কক্সবাজারে সমুদ্র সৈকতে যাব। প্রথমে না করেও পরে রাজি হয়ে যাই। বিকেলে অফিস শেষ করে বাসায় এসে দেখি রাইসা বসে বসে টম অ্যান্ড জেরি দেখছে। আমাকে দেখে দৌড়ে এসে আমার কোলে চড়ে বসলো। বাবাই, তুমি একা কেন? মম আছেনি? মম বলছে না তোমার সাথে আমাদের বাসায় আসবে? আসবে তো, মম আসবে। এখন আইসক্রিম খেয়ে নাও। রাইসা আইসক্রিমটা খাচ্ছে, এমন সময় ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সাথী কাঁদছে। হ্যালো, কাঁদছেন কেন? রাজ, মা না কেমন যে যেন করছে, তুমি প্লিজ বাসায় আসো। রাইসাকে নিয়ে সাথীদের বাসায় গিয়ে দেখি সাথী তার মাকে ধরে কাঁদছে। পিছনে থেকে গিয়ে সাথীর মাথায় হাতটা রাখলাম। সাথী আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সাথীকে ছাড়িয়ে বললাম, কান্না করো না, কিছুই হবে না আন্টির। আমি আন্টির পাশে বসতেই আন্টি বলল, বাবা রাজ, তোমাকে কিছু বলার ছিল। জি আন্টি, বলেন, কি বলবেন? বাবা রাজ, আমি তোমার সম্পর্কে সব জানি। জানো বাবা, আমার মেয়েটা ছোটবেলায় তার বাবাকে হারায়। 2 বছর আগে তার বিয়ের কথা চললেও কোনোভাবে সাথী জানতে পারে সে আর কোনো দিন মা হতে পারবে না। বরপক্ষের লোকেদের শত্রুরা বললে তারাও বিয়ে ভেঙে দেয়। বাবা, আমার মেয়েটা তোমাকে বড্ড বেশি ভালোবাসে। আমি মা হয়ে সব কিছুই বুঝি। আমার মেয়ে তো কোনোদিন মা হতে পারবে না। রাইসাকে সারা জীবন মাতৃত্বের বন্ধনে বেঁধে রাখবে। বাবা, আমি হয়তো আর বাঁচবো না। তুমি আমাকে কথা দাও, আমার মেয়ের দায়িত্বটা তুমি নেবে। আমার মেয়েটাকে একা এখানে কিভাবে রেখে যায়? আমি কি বলবো, সে ভাষা জানা নেই। আজও সে আমার মন প্রাণ জুড়ে কথার বসবাস। আমার হৃদয়ে কথা ছাড়া আর তো কোনো জায়গাই নেই। পাশে তাকিয়ে দেখি সাথী কাঁদছে। হঠাৎ সাথী তার মাকে জড়িয়ে ধরে মা বলে চিৎকার করলো। আন্টির মুখটা চাদরে ঢেকে দিলাম। সাথী অনেক কান্না করছে। যথারীতিতে আন্টিকে দাফন করে সাথীকে আমাদের বাসায় নিয়ে আসলাম। সেদিন আর অফিসে যায়নি। পরের দিন ঘুম থেকে উঠে দেখি সাথী চা করে টেবিলে রেখে গেছে। চাটা শেষ করে কিচেনের দিকে তাকিয়ে দেখি সাথী রান্না করছে, সাথে রাইসাও আছে। সাথী আর রাইসা রান্না করে টেবিলে খাবার সাজিয়ে দিল। আমি খাবার খেতে বসলাম, সাথে সাথীকেও বসতে বলি। সাথী যখনই রাইসার মুখে খাবার তুলে দিচ্ছে তখনই দরজার দিকে তাকিয়ে দেখি কথা ম্যাডাম দাঁড়িয়ে আছে। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কথার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। আসসালামু আলাইকুম আন্টি, বাইরে না দাঁড়িয়ে থেকে ভিতরে আসুন। কথা রাইসার মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে গেল। যে মেয়েটাকে কথা থাপ্পড় দিয়ে ঠোঁট ফাটিয়ে ফেলেছে সেই মেয়েটা তাকে সালাম দিয়ে ঘরের ভেতরে আসতে বলছে। কি হলো, আসুন। নাকি রাগ করেছেন? রাগ করবেন না, ঘরে মেহমান আসলে তাকে সালাম দিয়ে সম্মান জানাতে হয়, বাবাই আমাকে শিখিয়েছে। কথা মিটি মিটি পায়ে ঘরে প্রবেশ করলো। সাথী অনেকটা বিচলিত, যদি কথা ম্যাডাম সাথীকে কিছু বলে, কিন্তু না, কথা রুমে ঢুকেই রাইসাকে কোলে তুলে নিল। কথার বুকটা যেন শীতল হয়ে গেল অজানা স্পর্শে। কথার সমস্ত অহংকার আজ যেন ছোট শিশুটির শিষ্টাচারের কাছে ধুলোয় মিশে গেল। ম্যাডাম, কি মনে করে? মিস্টার রাজ, রাইসার সাথে সেদিন খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে। আরে ম্যাডাম, আমার মেয়ে বা আমি কিছুই মনে করিনি। কর্মচারী ভুল করলে মালিক বকা দিতেই পারে। রাইসা কথার কোল থেকে নেমে বলল, আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। রাখবে তো আমার কথা? মামুনি, তুমি কি চকলেট খাবে? তোমার জন্য চকলেট নিয়ে আসবো? না, আমার চকলেট চাই না। তুমি না আমার বাবাইকে কখনো বকা দিবে না, আমার বাবাইকে মারবে না, জানো না আমার বাবাই ছাড়া কেউ নেই। তুমি জানো বাবাইকে যখন বকা দিয়েছো
তখন আমার খুব কষ্ট হয়েছে। বাবাইকে মারলে আমি খুব কষ্ট পাই। আমার বাবাইকে সেদিন মেরেছিলে, সেদিন বাবাই রাতে খুব কান্না করেছে। তোমার সাথে আড়ি দিতে চেয়েছিলাম, কিন্তু বাবাই বলেছে কারোর সাথে আড়ি দিয়ে কথা না বলা ভালো না। কথা নিস্তব্ধ হয়ে গেছে রাইসার কথা শুনে। মনে মনে বলল, রাজ চরিত্রহীন হলেও তার মেয়েটা পূর্ণবর্তী, যাকে বলা যায় গোবরে পদ্ম ফুল। ম্যাডাম আসেন একসাথে ব্রেকফাস্ট করি। না, আমি সকালে খেয়ে বের হয়েছি। মিস সাথী, আপনাকে একটা প্রশ্ন করি। জি ম্যাম, বলেন কি বলবেন। তুমি হঠাৎ রাজের বাড়িতে কেন? মা, তুমি জানো না, সাথী আমার মম তো বাবাই সাথেই থাকবে। রাইসার কথার বুকে তীরের মতো এসে বিঁধল। এমন কথা শোনার জন্য সে সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। কেন জানি চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, আবার মনে মনে বলছে, জেনে যে স্ত্রী রেখে অশ্লীল কাজ করতে পারে তার কাছে এসব কিছু তুচ্ছ বিষয়। রাইসা মামুনি, তুমি আর কথাই বলো না। ম্যাডাম, কাল সাথীর মা মারা যায়। আপন বলতে আর কেউই নেই, তাই সাথীকে আমাদের বাসায় নিয়ে এসেছি। আপনার স্ত্রী কিছু মনে করবে না? আপনারা অবিশ্বাস করবে না? রাইসার মম কি ভাববে? আমি যখনই বলবো রাইসার মা বাবা দুটোই আমি, ঠিক তখনই রাইসা বলে উঠল, আন্টি, আমার মম অনেক ভালো, রাগ করবে না, বাবাকে কত ভালোবাসে। কথা আর কিছু বলতে পারলো না। কথার মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেছে। মনে হচ্ছে আষাঢ়ের আকাশটা কালো মেঘের আড়ালে ঢাকা পড়েছে। আচ্ছা, তোমাদের বিরক্ত করার জন্য আবারও সরি। কাল কিন্তু অফিস থেকে কক্সবাজার যাবে। তোমরা রেডি হয়ে সকাল সকাল চলে যেও। কথাগুলো বলে কথা চলে যাচ্ছে। তখনই রাইসা পিছন থেকে কথার শাড়িটা টেনে ধরল। কথা তার শাড়িতে টান দিতে অনুভব করতে পারে। নিচের দিকে তাকিয়ে দেখে রাইসা তাকে ধরে রয়েছে। কি হলো মামুনি, তুমি আমার শাড়ি ধরে রয়েছো কেন? আপনি আমাদের সাথে খাবেন? মম আর বাবাই বলেছে না আপনাকে খেয়ে যেতে, আপনাকে খেতে হবে, বলুন মামি। রাইসা কথাকে টেনে নিয়ে খাবার টেবিলে বসালো। সবাই খেতে বসেছে। রাইসাকে আমি মুখে খাবার তুলে দিচ্ছি। কথা অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। সাথী অনেকটাই আঁচ করতে পেরে বলল, ম্যাডাম খাবেন না? খাচ্ছি তো। বাবাই, তুমি আমাকেই শুধু খাইয়ে দিবে, মমকে খাইয়ে দিবে না? তোমার মম বড় মানুষ, একাই খেতে পারে মামনি। না না না, তুমি খাইয়ে দিবে। মম, তুমি হা করো। আমি খাবার হাতে নিয়ে সাথীর মুখে তুলে দেওয়ার সময় হাতটা কাঁপছে, কারণ আজও সে আমার পুরোটা জুড়েই কথার বিচরণ। কথার দিকে চেয়ে দেখলাম কথা কাঁদছে। কথার মায়াবী মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। কথার খুব কষ্ট হচ্ছে। রাজকে তো ভালোবাসে সে, তাকে ডিভোর্স দিয়েছে কেন? তবে কেন অন্য মেয়ের সাথে সে রাজকে মানাতে পারছে না? কথার হঠাৎ মনে পড়ে গেল তার প্রায় 4 বছর আগের স্মৃতি। রাজ কথাকে সবসময় খাবার তুলে দিত মুখে, কারণ কথার বাচ্চা বাচ্চা স্বভাব ছিল। কি মজা, বাবাই মমকে কত ভালোবাসে, মমকে খাবার তুলে দিচ্ছে। কথার বসে থাকতে না পেরে টেবিলে থেকে এক গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেলে। খাবার টেবিল থেকে উঠেই হনহনিয়ে চলে গেল। সাথী কথার এমন আচরণ দেখে খানিকটাই অবাক হলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই একটা নীলপরি দেখতে পেলাম। সাথী নীল শাড়ি পরেছে। কি হয়েছে আপনার? অমন করে চেয়ে আছেন কেন? না, চেয়ে থাকিনি তো। হয়েছে, বলতে হবে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হননি তাড়াতাড়ি? আজ ট্যুরে যাওয়ার প্রোগ্রাম না অফিস থেকে? আমি রাইসাকে রেডি করে দেখি যেন আপনিও রেডি হয়েছে। রেডি? আচ্ছা, রাইসাকে রেডি করো। এদিকে আমি রেডি হয়ে যথারীতিতে অফিস থেকে ফিক্সড করা গাড়িতে উঠে বসলাম। ম্যাডামের সিটটার পাশেই আমার সিটটা পড়েছে। দীর্ঘ 22 ঘন্টা পর আমরা কক্সবাজার হোটেল রুমে পৌঁছালাম। ম্যাডাম আমাদের রুমে গিয়ে সরাসরি আমাকে বলল, মিস্টার রাজ, আপনাকে বলেছিলাম রাইসার মাকে নিয়ে আসতে, আপনি তাকে নিয়ে আসলেন না কেন? কথার জবাব যে আমি কি বলে দিব ভাবতেই পারছি না। কি হলো, চুপ করে আছেন কেন? রাইসার মা বাবা দুটোই আমি, এই পর্যন্ত বলতে পারবো। মানে
আর তোমার চরিত্রটা এখনো ঠিক করবে না? সাথী মেয়েটাকে নষ্ট করার জন্য তোমার বাসাতে নিয়েছো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস কথা। আমার চিল্লানির শব্দে সাথী কখন যেন এসে আমাদের পাশে দাঁড়িয়ে গেছে খেয়াল নেই। উচিত কথা বললেই ভালো না। আমি আবারও বলছি, মেয়েটার জীবন নষ্ট করো না। চুপ করেন। আপনার মতো সবাইকে ভাববেন না। নিজের স্বামী গরিব বলে বড়লোক ছেলেকে বিয়ে করেন। পিয়নকে বলেছিলাম, পিয়ন বলেছে আপনার হাজবেন্ড নাকি বিদেশে থাকে। হ্যাঁ ম্যাম, আমি ছোট লোক, তবে চরিত্রহীন নই। লজ্জা করে না মিথ্যা বলতে? মিস কথা চৌধুরী, আপনি সেই নষ্টা মেয়ে যার জন্য রাজভাই বিয়ে করেনি, যাকে আপনি আপনার মেয়ে বিয়ের রাতে কুকুরের মতো মারতে মারতে বের করে দিয়েছেন। আপনি সেই মা যে স্কুলের 7 মাসের মেয়েকে রেখে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। 7 মাসের মেয়েকে নিয়ে বাবা পথে পথে ঘুরে বেরিয়েছে। সেই রাজভাইয়া আপনি সেই মা যে মেয়েকে ফুলের মতো নিষ্পাপ মেয়েকে থাপ্পড় মেরে ঠোঁট কেটে ফেললেন। আপনার দিলে আল্লাহ রহমত দেয়নি। সাথী চুপ করবে? কি বলছো এসব? রাজভাইয়া আপনি চুপ করেন, আমাকে বলতে দেন। যে মেয়ে বড়লোক স্বামী পাবার আশায় নিজের সন্তানকে গর্ভপাত করতে নার্সকে টাকা দেয়, অনাগত সন্তান হওয়ার সাথে সাথে গলা টিপে মেরে ফেলতে, সে পৃথিবীর সকল মেয়ের জাতির কলঙ্ক। সাথীর মুখে রাইসা তার মেয়ে কথাটা শুনেই কথা ঠাস করে ফ্লোরে বসে পড়ল। কথার চোখ দিয়ে অনবরত পানি আসতে লাগলো। রাইসা তাহলে আমার মেয়ে, কিন্তু বাবা তো বলেছে আমার মৃত বাচ্চা হয়েছে। তাহলে বাবা কি মিথ্যা বলেছে? কি হলো, কাঁদছেন কেন ম্যাডাম? আপনার চোখের জল মানায় না। এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে যে মারতে চায় সে মা নামের কলঙ্ক। আর যে মানুষটা নিজের থেকে বেশি ভালোবাসতো তার হৃদয়টা আপনি ক্ষতবিক্ষত করে ফেলেছেন। রাজভাইয়া কি এমন অপরাধ ছিল যার জন্য তাকে এতটা কষ্ট দিলেন? একটা কুকুরও হয়তো এভাবে তাকে তাড়িয়ে দেয় না, যেভাবে রাজভাইয়াকে তাড়িয়ে দিয়েছেন। চুপ করেন মিস সাথী, অনেক হয়েছে। আর না, কার হয়ে আপনি কথা বলেন? একজন চরিত্রহীনের জন্য, যে কিনা অন্তঃসত্ত্বা বউকে রেখে পতিতালয়ে রাত কাটায়। তার বউ গর্ভের সন্তানকে নিয়ে তার প্রতীক্ষায় সারা রাত না ঘুমিয়ে পার করে দেয়। জানেন, বড্ড বেশি ভালোবাসতাম রাজকে, যার জন্য বাবার অবাধ্য হয়ে বাবার অর্থবিত্ত রেখে রাজের হাতটি ধরে ছোট্ট কুঠিরে বাসা বাঁধি। কিন্তু সেটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এদিকে কথার মুখে পতিতালয়ে রাত কাটানোর কথা শুনে গাটা শিউরে উঠল আমার। ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল না, আমি আপনাকে কেন ভুল বুঝবো? ভুল বুঝেছিলাম তো বাবাকে। যেদিন বাবা প্রথম আমায় বলল, মারে তোর স্বামীর চরিত্র ভালো না, সেদিন বাবার মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু যেদিন বাবা আমাকে ডেকে নিয়ে তোমাকে দেখালো যে তুমি পতিতালয়ে ঢুকছো, সেদিন আমার পায়ের নিচে মাটি সরে গিয়েছিল, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। কথা, তোমার দেখার মাঝেও হয়তো ভুল আছে। আমি নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখে দেখেছি ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে পতিতালয়ে ঢুকেছো তুমি। সেদিন রাতে সুইসাইড করতে গিয়েও পারিনি, গর্ভের সন্তানের কথা চিন্তা করে। তুমি না আমায় ভালোবাসতে? এই ছিল তোমার ভালোবাসা? তোমাকে বলতে চেয়েছিলাম আমায় কি তোমার ভালো লাগে না, এই জন্য তুমি পতিতালয়ে রাত কাটাতে চাও, কিন্তু পারিনি। বুকের কষ্ট বুকে চাপা দিয়ে বাবার হাত ধরে চলে আসি। ভেবেছিলাম বাকি জীবনটা গর্ভের সন্তানকে অবলম্বন করেই পার করে দিব, কিন্তু গর্ভের সন্তানটাও মারা যায়। কথা প্লিজ চুপ করো। আমি আর এসব সহ্য করতে পারছি না। তোমাকে কিভাবে বুঝাবো? আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে স্পর্শ পর্যন্ত করিনি। আচ্ছা তাহলে বলো, পতিতালয়ে তুমি যাওনি? হ্যাঁ, আমি গিয়েছিলাম, তবে প্লিজ বাকিটা শুনতে চাই না। তোমার মুখে পতিতালয়ের ভেতরে কি হয়েছে সেটা শোনার আগে যেন আমার মরণ হয়। তোমার নোংরামের কথা আর শুনতে মন চাচ্ছে না। কেন করলে এমন? আমি কি তোমার চাহিদা পূরণ করতে পারিনি? কথা আর কথাই বলো না। কেন, সত্যিটা জেনে গিয়েছি বলে? আর একটা কথা, আমার জীবনটা নষ্ট করেছো ঠিক আছে, কিন্তু সাথীর জীবনটা নষ্ট করো না। মিস সাথী, দেখেছেন তো কেন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি? সত্যি বলতে যার চরিত্র কুকুরের মতো তার সাথে সেরকম ব্যবহারই করতে হয়। কথা, রাইসের কসম করে বলছি, পতিতালয়ে অনৈতিক কাজ করতে আমি যাইনি। লজ্জা করে না ফ্রেস্তার মতো শিশুর কসম কাটতে? আচ্ছা বুঝলাম অনৈতিক কাজ করেননি, তাহলে বলেন অশ্লীল কাজ করার জন্য ফার্মেসি থেকে ট্যাবলেট নিয়ে পতিতালয়ে কি করেছেন? আমি কি বলবো বুঝতে পারছি না।
যার জন্য এতটা ভাবে গোপনভাবে আমি পতিতালয়ে দিতাম যেন কেউ কোনোদিন বুঝতে পারে নাই, কিন্তু সত্যিটা প্রকাশ পেলই। সত্যিটা সত্যই একদিন না একদিন প্রকাশ পায়। তবে আবার বলার কিছুই নেই, মাথাটা নিচু করেই দাঁড়িয়ে আছি। কি হলো, মুখের ভাষা হারিয়ে ফেলছেন? জানেন, আমিও আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। আপনাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই আপনাকে হেট করি। প্লিজ কথা বিশ্বাস করো, আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ে নেই। কথাটা বলতে যখনই হাতটা ধরতে যাব ঠিক তখনই গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তোর পাপ্পি হাতে আমাকে ছুবি না। এই, আপনি বাবাইকে মারলেন কেন? আপনি এত পচা কেন? আপনাকে বলেছিলাম না আমার বাবাইকে মারবেন না? তবুও বাবাইকে কেন মেরেছেন জানেন না? আমার বাবাই ছাড়া কেউ নেই। বাবাই, তুমি কেঁদো না। কথা রাইসার দিকে চেয়ে আছে, অজস্র স্মৃতি ভেসে উঠছে কথার চোখে। মুখের দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে উঠল। ঠোঁট কাটার দাগটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে, মনে হচ্ছে দাগটা তার কলিজাতে দেখা যাচ্ছে। কি হলো? আপনি অমন করে চেয়ে আছেন কেন আমার দিকে? আপনি এখান থেকে চলে যান। আপনাকে দেখতে চান না আমার। আপনি একটা পচা মেয়ে, খারাপ মেয়ে, যে কিনা বাবাইকে কষ্ট দিয়েছে। হাঁটু গেড়ে বসে রাইসাকে নিয়ে গালে চুমু দিলাম, কোলে তুলে নিলাম রাইসাকে। মারে, ওটা তোমার মম। মমকে পচা বলে না, তুমি না বলেছ সবার মম আছে, আমার কেন নেই? এটাই তোমার মম। বাবা, মিথ্যা বলছো। উনি আমার মম হতে পারে না। না মা, উনিই তোমার মম। বাবা, আমাকে কেন মারলো? তোমার গালে কিসের দাগ এগুলো বাবা? মারে, কিছু না। রাইসা আমার কপালে চুমু দিয়ে বলল, বাবা, তুমি মিথ্যা বলছো। ওই পচা মহিলা আমার মম হলেও আমি ডাকবো না। যে আমার বাবাইকে বকা দেয়, মারে। কথা রাইসাকে কোলে নিতে গেলেই রাইসা চিৎকার দিয়ে বলে ওঠে, ছুবে না আমায়। তুমি জানো বাবাই প্রতি রাতে তোমার ছবি বুকে নিয়ে কাঁদে। তারপরে তুমি বাবাইকে মেরেছো। তুমি আমার বাবাইকে একটু ভালোবাসোনি। আমি যখন বাবাইকে মমের কথা বলতাম, বাবা আমাকে বুকে নিয়ে কাঁদতো। আমার মম তুমি না। আমার মম যদি হয় তাহলে উনি। সাথীকে দেখিয়ে দিয়ে বলে। কথা অপলক দৃষ্টিতে আমার আর রাইসার দিকে তাকিয়ে আছে। এমন সময় রাইসার সাথীকে ডেকে বলল, মম, বাবাইকে পচা মহিলাটা মেরেছে। তুমি বকা দাও তো। সাথী কি বলবে বুঝতে পারছে না। রাইসার মুখে মম ডাক্তার সাথীর হৃদয়ে গিয়ে লাগে, মনটা আনন্দে ভরে ওঠে। কথা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার রূপে চলে গেল। রাজ, সত্যি কি তুমি পতিতালয়ে গিয়েছিলে? আমি অসহায়ের দৃষ্টিতে সাথীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলাম। তোমায় অসহায় দৃষ্টি বলে দিচ্ছে তুমি সেখানে গিয়েছিলে। তবে একটা সত্যি কথা জেনে নাও, আমি সেখানে গিয়েছিলাম কেন সেটা কোনোদিনই বলতে পারবো না। তবে আমি কথাকে ছাড়া কাউকে স্পর্শ পর্যন্ত করিনি। আমার বিশ্বাস তুমি এমন না। অনেক সময় আমাদের দেখার আড়ালেও অনেক সত্যি লুকিয়ে থাকে। সাথী খুব ভালো করেই চিনে রাজকে, কারণ সাথী যে রাজের প্রতি দুর্বল তা রাজ ভালো করেই জানে। সাথী নিজেই রাজকে সুযোগ দিয়েছিল, লাভ হয়নি, কারণ রাজ এখনও যে কথাকেই ভালোবাসে। সাথী মনে মনে স্থির করে নিল তার ভালোবাসা দিয়ে রাজকে জয় করে নিবে। বিকেলবেলায় সাগর পাড়ে আমি, রাইসার সাথী আরও অফিসের কয়েকজন মিলে চোখে কাপড় বেঁধে কানামাছি খেলছি। আমার চোখ বাঁধা। রাইসা পিছনে থেকে টু মারছে। হঠাৎ একজনকে ধরে ফেললাম, সে কোনো নাড়াচাড়া করছে না। রাইসা হাতের তালি দিচ্ছে। আমি চোখে বাঁধা কাপড়টা খুলতেই চমকে উঠলাম। সাথী আমাকে জড়িয়ে ধরেছে। আমি সাথীকে ছাড়িয়ে দিয়ে পিছনের দিকে তাকাতেই দেখি কথা ম্যাডাম দাঁড়িয়ে আছে। মায়াবী চোখ জোড়া যেন অগ্নিমূর্তি হয়ে আছে। মুহূর্তের মাঝেই সবাইকে অবাক করে বলল, আমিও খেলবো তোমাদের সাথে। অফিসের স্টাফদের মাঝে মিস্টার রাফসান বলল, ম্যাম, আপনি খেললে খুব ভালো হবে। আমি আমার চোখের বাঁধনটা খুলে সাথীকে পরিয়ে দিলাম। পর্যায়ক্রমে খেলতে খেলতে কথার চোখ বাঁধা হলো। আজ রাইসা অনেক খুশি মনে হচ্ছে। এদিকে মিস্টার রাফসান আমাকে ধাক্কা দিতেই কথার উপরে গিয়ে পড়ে গেলাম। মনের ভেতরটা কেমন যেন স্যাত করে উঠল। মনে হচ্ছে মনের মাঝে জমানো কষ্টগুলো বরফের মতো গলে যাচ্ছে।
কথার কাছে মনে হচ্ছে বহুদিন পর তার বুকের মাঝে প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। হঠাৎ সবাই হাত তালি দিয়ে বলল, সুদ ধরা পড়েছে। কথা তার চোখের উপর থেকে কাপড়টা খুলেই অবাক হয়ে যায়। তার বুকে রাজকে দেখবে সে ভাবতে পারেনি। খুব করে মন চাচ্ছে চরিত্রহীনটাকে একটা থাপ্পড় দিতে, কিন্তু কেন জানি হাত তুলতে গিয়েও হাতটা ফিরে আসছে। বুকের ভেতরটা কেমন কেমন করছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কথা। এমন সময় রাইসা এসে বলল, বাবাই, এই পচা মহিলার সাথে কি করো? বাবাই উঠো, আমার না পেট ব্যথা করছে। কথা বলতে বলতেই রাইসা মাটিতে পড়ে গেল। এমন সময় সাথী দৌড়ে এসে রাইসাকে বুকের সাথে জড়িয়ে নিল। আমি সাথীকে সরিয়ে রাইসাকে কোলে তুলে নিয়ে হোটেলের রুমে চলে গেলাম। রাইসার মাথাটা সাথীর বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। হঠাৎ দরজার দিকে চোখ যেতেই দেখি কথা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আসার সাহস পাচ্ছে না। কথার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। নিজের অজান্তেই কথাকে ভেতরে আসতে বললাম। সাথী, আপনি একটু সরবেন? সাথী কথাকে দেখে বিছানা ছেড়ে উঠে গেল। কথা বিছানায় বসেই রাইসার মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদতে লাগলো। একটা সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো তার মায়ের কোল। কথা রাইসার কপালে গালে বারবার ভালোবাসার স্পর্শ রেখে দিচ্ছে। এদিকে আমি বিছানায় এক কোণে বসে মা মেয়ের ভালোবাসা দেখছি। এমনটাই তো চেয়েছিলাম আমি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। এতটা ভালোবাসার পরেও প্রিয় মানুষটার নিকট আজ আমি চরিত্রহীন। কিছুক্ষণ পর রাইসার জ্ঞান ফিরেই রাইসা কথাকে দেখতে পেয়ে বলল, আপনি আমায় জড়িয়ে রেখেছেন কেন? আমার মম কোথায়? বাবাই, তুমি পচা মহিলাকে কিছু বলো না কেন? মামনি, আমিই তোমার মম, কান্না করো না। তোমার মমের যে কান্না পাই। ছি, তুমি আমার মম হতেই পারো না। তুমি আমার মম হলে বাবাইকে কেন মেরেছো? সরি মামনি, তোমার বাবাইকে আর মারবো না। ঠিক আছে, বাবার কাছে সরি বলো। আচ্ছা সরি, এইবার তো হয়েছে। না, এমনিতেই। তুমি মম হলে বাবাইয়ের কাছে থাকো না কেন? ওই চরিত্রহীনের সাথে থাকবো আমি? কখনোই না মামনি, তুমি আর আমি থাকবো। তোমাকে এতগুলো খেলনা কিনে দিব। তুমি বাবাইকে চরিত্রহীন বললা কেন? এর আগেও বলেছো। আমি বলেছিলাম বলে তোমাকে তুমি থাপ্পড় মেরে আমার ঠোঁট ফেটে দিয়েছিলে। আমার মম তুমি না, আমার মম সাথী। বাবাই মমকে ডাক দাও। এই পচা মহিলা আমাকে তোমার থেকে ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। কান্না করতে করতে বলল। রাইসা কথার হাত ছাড়িয়ে এক দৌড়ে সাথীর কাছে চলে গেল। মম, তুমি বলো তুমি আমার মম। এই পচা মহিলা যা বলছে সব মিথ্যা বলছে। তুমি চলে যেতে বলো এই মহিলাকে। মামনি, চুপ করে আছো কেন? পচা মহিলাকে বলো তুমি আমার মম, বলো না। সাথী রাইসার কথা শুনে কথার কাছে গিয়ে বলে, আপনি রাইসাকে আর বলবেন না আপনি তার মম। রাইসার মম হচ্ছি আমি। কি বললি? রাইসা তোর মেয়ে? কথাটা বলেই সাথীর গালে সজোরে চড় বসিয়ে দেয়। সাথী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবার যখন সাথীর গালে চড় বসিয়ে দিবে ঠিক তখনই কথার হাতটা ধরে ফেলি। এই ছোট লোকের বাচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার হাত ধরার? সাথী কি তোর বউ হয় যে ওকে মারলে তোর এত জ্বলে? একটা নষ্ট মেয়ের জন্য তোর এত দরদ কেন? ও দেহের চাহিদা মেটাতে পারিস তো তাই? কথাটা শেষ করার আগেই কথার গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিলাম। কথা গালে হাত দিয়ে বলল, তুমি আমাকে মারতে পারলে? মারলাম। তুমি আমার স্ত্রী হয়ে আমার গায়ে হাত তুলতে পারলে আমি কেন পারবো না? ও সরি, আপনি তো ডিভোর্স দিয়েছেন। আপনার চোখে ছিল রঙিন স্বপ্ন। সেদিন আমার চোখের জলগুলো আপনার সুখের কাছে অর্থহীন ছিল। আর আপনি না বললেন সাথী নষ্টামে? সাথী সত্যিই নষ্টামে, যে কিনা আপনার সন্তানকে মায়ের স্নেহ দিয়েছে। আর আপনি যাকে নষ্টা বলছেন সে ফুলের মতো পবিত্র। আর আপনি নিজের বাচ্চাকে হত্যার মতো জঘন্য কাজ করে অন্যের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য বিয়ের পিড়িতে বসেছিলেন। চুপ, একদম চুপ। ভুলে যেও না আমি তোমার অফিসের বস। আমার টাকায় তোমার অর্ণ জোটে। ইচ্ছে করলেই তোমার মতো চরিত্রহীনকে লাথি মেরে বের করে দিতে পারি। যে ছেলে যুবতী একটা মেয়ের সাথে একই বাসায় থাকে, যে স্বামী তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা রেখে নিজের শরীরের চাহিদা মিটবার জন্য পতিতালয়ে যায়। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবে না।
হ্যাঁ হ্যাঁ, আমি চরিত্রহীন। আমার অপরাধ, আমি পতিতালয়ে গিয়েছিলাম। আর সাথী আমার হবু বউ, ওকেই আমি বিয়ে করব। রাজ, আমি আমার মেয়েকে কোনো চরিত্রহীনের সাথে রাখবো না। আমি আমার মেয়েকে আমার সাথে নিয়ে নিব। কথা তার চেক বই বের করে আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, কত টাকা চাই? অ্যামাউন্ট বসিয়ে দিয়ে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। মিসেস কথা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, রাইসা আপনার মেয়ে নয়, রাইসা আমার মেয়ে। আমি তার বাবা, আমি তার মা। আমি তোকে দেখে নিব কেমন করে পারিস রাইসাকে তোর কাছে রাখতে। কথা চলে গেল। সাথীকে বললাম, সাথী তুমি কিছু মনে করো না, আমি কথাকে রাগানোর জন্যই বলেছি তুমি আবার হবু বউ। সাথী লজ্জামাখা মুখে মাটির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, না, আমি কিছু মনে করিনি, তবে আপনার কাছে একটা অনুরোধ রাখবেন? বলো কি অনুরোধ? আমি তো কোনোদিন মা হতে পারবো না, আমার এতে কোনো আফসোসও নেই, তবে আপনার কাছে আমি রাইসাকে ভিক্ষা চাই। আমি তোমার কাছে স্বামীর অধিকার চাই না, শুধু রাইসার মা হওয়ার অধিকারটুকু চাই, দেবে তো? সাথীর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। জানো সাথী, আমার হৃদয়টা যে কথার স্মৃতিতে পরিপূর্ণ। আমার হৃদয়ের আসনটাতে চাইলেও অন্য কাউকে বসাতে পারবো না। হঠাৎ রাইসা দাঁড়িয়ে থাকতে থাকতে আবারও সেন্সলেস হয়ে পড়ে যায়। মাথার পিছনে থেকে অনবরত ব্লাড বের হচ্ছে। বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল আমার। রাইসাকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় ডাক্তার জিসিয়া জুইকে ফোন দিলাম। ম্যাডাম রাইসাকে নিয়ে ঢাকায় আসতে বললেন, তাই ম্যানেজারকে বলে রাইসাকে নিয়ে ঢাকায় চলে আসলাম। আমার সাথে সাথীও চলে আসলো। ডাক্তাররা পরীক্ষা করে বলল, মিস্টার রাজ, এ মাসের মাঝেই রাইসার অপারেশন করতে হবে। আর রাইসাকে বাসায় নিতে পারবেন না, কারণ কখন কি ঘটে যায় বলা যায় না। আর অপারেশন করতেই প্রায় 10 লাখ টাকা লাগবে, কারণ রাইসার একটা কিডনি ড্যামেজ আর একটা ড্যামেজের পথে। ডাক্তারের রুম থেকে বের হলাম রাজ্যের চিন্তা নিয়ে। রাইসার মাথার কাছে সাথী বসে আছে। সাথীর চোখ থেকে টুকটুক করে জল পড়ছে। পৃথিবীটা সত্যি আজব। যে জন্ম দিয়েছে সে একটিবারও খবর নিল না, অথচ যার সাথে কোনো রক্তের বন্ধন নেই সেই মেয়েটাই মায়ের স্নেহ দিচ্ছে। কি বললো ডাক্তার? সাথীর কথাই বাস্তবে ফিরলাম। বুকের কষ্টটা চাপা রেখে বললাম, সামান্য পেটে ব্যথা, ভালো হয়ে যাবে। 3 দিন পর অফিসে যেতেই শক খাই। বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। রাফসান ভাই বলল, আজ নাকি দুবাই থেকে কথা ম্যাডামের বর আসবে। ডেস্কে বসে কাজ করছিলাম, এমন সময় পিয়ন এসে বলে গেল ম্যাডাম আমায় ডাকছে। হাতের কাজটা শেষ করে ম্যাডামের রুমে গিয়েই বসতেই বলল, মিস্টার রাজ, সাথীকে নিয়ে একই বাসায় থাকলে আপনাকে অফিস থেকে বহিষ্কার করা হবে। এখন আপনি ভাবেন কি করবেন। ম্যাডাম আপনি যা ভাবছেন সেটাই ভুল। আর আমি সাথীকে নিয়ে একই বাসায় থাকলে আপনার কি? আপনার তো হাজবেন্ড আছে। সেটা আপনার বলতে হবে না আমার হাজবেন্ড আছে কি নেই। আমার এখানে চাকরি করলে সাথীকে নিয়ে একই ফ্ল্যাটে থাকতে পারবেন না। আমার সহ্য হয় না এসব। কেন কথা বলেন ওই বাজে